তো দুদিন ধরে ভারত বাংলাদেশ এবং বিশেষ করে এই হাদির উপরে হামলা হওয়ার পর থেকে নতুন করে আবার সামনে এসেছে এই আলোচনাটি। বেশ কিছুদিন ধরে কিন্তু এই আলোচনা ছিল না। তো সেই জায়গায় হঠাৎ করে ভারতীয় হাই কমিশনের সড়কের নাম পরিবর্তন এবং ভারতের ঢাকায় যে ভিসা অফিস, সেই ভিসা অফিস বন্ধ করে দেয়া, কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি? প্রথমত হলো আমাদের দেশের একটা ভারত বিরোধী মনোভাব অনাদিকালের। হাজার বছর ধরে এদেশের মানুষ, বিশেষ করে দিল্লির যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের একটা বিরুদ্ধে তারা সবসময় কাজ করে আসছে। দ্বিতীয়ত আমাদের দেশে যে সমস্যাটা, সেটা হলো এই দেশে যারাই ক্ষমতায় আসছে বিভিন্ন সময়টাতে, তো তাদের মধ্যে যারা ভারত বিরোধিতা করতে পেরেছে রাজনীতিতে, তারা সবসময়ই একটা বিরাট সফলতা লাভ পেয়েছে। যেমন ধরুন শের শাহের জমানাতে, সে তো বহু বছর আগে, শের শাহের হুমায়ুনের পরে। তো শের শাহের জমানাতে শের শাহ দিল্লির কর্তৃত্ব অস্বীকার করলো। তো অস্বীকার করার পরে দেখা গেল যে এই যে ছোট ছোট যারা রাজা ছিল সবাই তাকে মানে রীতিমতো হিরো বানিয়ে ফেললো। তো এইভাবে পাকিস্তান জমানা, ব্রিটিশ জমানা, মানে যারাই দিল্লিকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং মোটামুটি টিকে থাকতে পারছে, তারা কিন্তু আসলে ইতিহাস তৈরি করেছে। তো এখন আমাদের এই মুহূর্তে যারা রাজনীতিতে নেতৃস্থানীয় আছেন, বিভিন্ন কারণে নেতৃস্থানীয় আছেন, তাদের একটা সেই অতীতের শের শাহ হওয়ার মতো, ফখরুদ্দিন মুবারক শাহ হওয়ার মতো, ঈশা খা মুসা খা হওয়ার মতো একটা হিরোইজম তাদের মধ্যে কাজ করছে যে আমরাও অমর হতে চাই। আমরা যদি অতীতে সেই মুঘল সম্রাট আকবরকে চ্যালেঞ্জ জানিয়ে ঈশা খা মুসা খা তারা যদি বাংলার একজন সুবেদার হয়ে তারা এত বড় কর্তৃত্ব দেখাতে পারে, তাহলে আমরা কেন এই 18 কোটি মানুষ নিয়ে দিল্লির নরেন্দ্র মোদী, যেখানে একসময় চা বিক্রি করতেন, ডিফারেন্স বোঝার চেষ্টা করেন কোথায় নরেন্দ্র মোদী আর কোথায় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি MA পাস করেছেন, PhD করেছেন, শিক্ষকতা করেছেন, গ্রামীণ ব্যাংকের MD হয়েছেন, সারা দুনিয়া ওনাকে চেনে। আর নরেন্দ্র মোদী উনি চা বিক্রি করেছেন, এমন দারিদ্রতা অভাবের মধ্যে মানুষ হয়েছেন, তারপরে শেষে সেই গুজরাট থেকে আসছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মুসা খা ঈশা খা ভার্সেস আকবরের কথা চিন্তা করেন, সে তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ভার্সেস নরেন্দ্র মোদী কোনো তুলনাই চলে না। তো সেক্ষেত্রে এখন যারা আছেন, চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা আন্তর্জাতিক কানেকশন আছে, পাকিস্তানের সঙ্গে তাদের একটা ভালো বন্ধুত্ব আছে, এখন তরুণ একটা সম্প্রদায় গড়ে উঠেছে। এরপর কিছু কিছু পত্রপত্রিকা যারা আছে, যারা খুব ভারত বিরোধী মনোভাব পোষণ করে, ইউটিউবার যারা আছে, পুরো দেশের মধ্যে একটা ইনকিলাব জিন্দাবাদ একটা যাকে বলা হয়, যাকে বলা রব তুলে ফেলেছে। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, মানুষের মধ্যে একটা বিখ্যাত সিনেমা আছে অন্তর্জলী যাত্রা। তো সেই অন্তর্জলী যাত্রায় আপনি দেখবেন যে একেবারে সেই সহমরণ প্রথা, সতীদাহ প্রথা, সেই সতীদাহ প্রথায় কিভাবে একজন রমণীকে উদ্বুদ্ধ করা হয় তার একটা দৃশ্য রয়েছে। তো আপনাকে যদি একটা নির্দিষ্ট পানীয় খাওয়ানো হয়, সেটা তরল আকারে হোক কিংবা বায়বীয় আকারে হোক, আপনার মস্তিষ্কের মধ্যে যদি একটা শব্দ দূষণ ঘটিয়ে দেওয়া যায়, আপনি কিন্তু ভুলে যাবেন যে আপনি আগুনে পুড়ে মরতে যাবেন। পিপিলিকার পাখা হয় মরিবার তরে, কথা আছে না? তো অনেক পিপিলিকা পাখা হয়ে যায়, মরে যায়, কিন্তু তার কোনো আফসোস নাই, সে কিন্তু উড়তে চায়। আবার কিছু কিছু পতঙ্গ রয়েছে, লাইট দেখলেই তার আশেপাশে জ্বলতে চায়, কিন্তু আজ পর্যন্ত হাজার বছরের ইতিহাসে কোনো পতঙ্গকে আপনি এই কেরোসিন তেলের প্রদীপ থেকে শুরু করে, মাটির প্রদীপ থেকে শুরু করে অত্যাধুনিক যে আলো আছে, সেই আলোর পাশে যাওয়া থেকে বিরতি রাখতে পারবেন না। এখানে লাইট খেয়ে পতঙ্গকে, এটা আপনি মানে লাইট পতঙ্গ আমি বলছি না, আমি বলছি আমি প্রতীকী অর্থে না না, এখানে কেউ লাইটই না, এখানে লাইট কেউ না, পতঙ্গ না। আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, যখন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, তখন তার মধ্যে একটা সৃষ্টি সুখের উল্লাসে চলে আসে শব্দটা। মানে লাইট দেখলে যেমন ওই অবস্থা হয়, তদ্রুপ আপনি যেমন মনে করেন, লাইটের কথা বাদ দেন, আপনি যদি আমাদের মধ্যে এক ধরনের উন্মাদনা চলছে, আমি একটা উন্মাদনা না, ঠিক আপনি এটাকে আরো ভালো করে নেবেন। বসন্ত আসলে কোকিল গান গায় না, তা আপনি ধরেন বসন্ত আসছে, আমাদের এখানে আন্দোলনের বসন্ত আসছে, জাতীয়তাবাদের বসন্ত আসছে, ইসলামের বসন্ত, ইসলামাইজেশনের বসন্ত আসছে। তো এই যে বসন্ত, এই বসন্তের কারণে কি হচ্ছে, চারিদিকে একটা শ্বাস রব পড়ে গেছে। যে বৃক্ষ, তাকে তার গাছে ফুল ফুটাতে হবে, যে পাখি তার কণ্ঠে গান ধরতে হবে, যে বাতাস তাকে মৃদুমন্দ বাতাস প্রবাহিত করতে হবে। ফলে চারিদিকে একটা আন্দোলন, চলো চলো দিল্লি। বসন্তের পরে যে গ্রীষ্মের তাপদাহ,
সেটা বসন্ত কখনো গ্রীষ্মের কথা চিন্তা করলে তার বসন্ত চলে না। আপনি এখন মূল ব্যাপার হলো যে আমাদের বাঙালি জাতির অনেক দুর্ভোগ দুর্দশা আসছে বেশি বোঝার কারণে। আপনি এখন বসন্তের মধ্যে আছেন, যত দ্রুত সম্ভব আপনি এই বসন্তের পরিবেশের সঙ্গে যত বেশি কণ্ঠ মিলাবেন, দেন ইউ কুড এনজয় মোর। আপনি যদি এখন বসন্তর পরে সেই গ্রীষ্মের কথা চিন্তা করেন, গ্রীষ্মের পরে আবার বর্ষার কথা চিন্তা করেন, আলটিমেটলি মানে এই আপনাকে একেবারে হাভাতে বাঙালির মতো আপনার মানে আজকের এই বাস্তবতা বা আজকের এই পরিস্থিতির জন্য তো ভারত অনেকটাই দায়ী। না, ভারত দায়ী হবে কেন? আমরা দায়ী। ভারত আমাদের কি করতে গেছে না? আমরাই তো ভারতের দালালি করতে যাচ্ছি, আমরাই তো ভারতের কাছে আশ্রয় প্রশ্রয় করতে যাচ্ছি। ভারতকে আমাদের কাছে ভিসা চাই নাকি? আমরাই তো ভারতের কাছে ভিসা চাই। অযথা তাদের কেন দায়ী করেন? আমরাই তো ভারতকে বন্ধু বানাচ্ছি নিজেদের স্বার্থে, শত্রু বানাচ্ছি তাও নিজেদের স্বার্থে। এখানে ভারতের দোষটা কি আপনি বলেন টোটাল ব্যাপারটা? আপনি যদি অ্যাজ এ নিউট্রালি সেভাবে দেখেন, তো আমরা বিভিন্ন সময় এই ট্র্যাকটা এমন যদি হতো যে না ভারত আমাদের এখানে সে গত 100 বছরে কখনো সৈন্য সমাবেশ করেছে, আমাদের এখানে এই জিনিসগুলো করেছে, আমরা যে ন্যারেটিভগুলো তৈরি করেছি আমাদের মধ্যে একটা বিরাট অংশ তারা ভারতের বন্ধু হতে চেষ্টা করেছে, যেটা নির্মম, নৃশংস এবং নির্লজ্জভাবে। আবার আমাদের মধ্যে কিছু মানুষ আমরা ভারতের বিরোধিতা করেছি বা করে চলেছি কোনো রকম বিচার বিবেচনা না করে একেবারে রীতিমতো বেকুবের মতো। ফলে এই যে একটা সমন্বয়হীনতা, এই দোষ তো আমাদের না, ভারতও তো এখানে কর্তৃত্ববাদী এক ধরনের আচরণ করেছে, দাদাগিরি যেটাকে না বলা না হয়। সঙ্গে দাদাগিরি করবে না কেন? আপনি যদি এখন কারো মানে লুঙ্গির তলে ঢোকার চেষ্টা করেন, সে কি দাদাগিরি করবে না? আপনি যদি কারো গামছা গলায় দিয়ে ঘুরেন, সে কি আপনাকে একটু টান দেবে না? আপনি সেখানে যান কেন? আপনি স্বাধীন থাকেন, সার্বভৌম থাকেন, নিজেদের মতো করে থাকেন, মানে আপনি আপনার মতো করে থাকেন। যা আছে তাই। পৃথিবীর অনেক ক্ষুদ্র ছোট্ট জাতিগোষ্ঠী রয়েছে মানে যারা এখন অনেকে অভিযোগ করছেন যে 1971 সালে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা আসলে ভারতের হাত থেকে আমরা মুক্তি পাইনি, পাকিস্তানের পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। ভারত ঠিকই আমাদেরকে নানানভাবে আষ্টে পৃষ্ঠে বা ঘিরে রেখেছে। এটা মানে পুরোটাই সত্য, পুরোটাই সত্য। এর কারণ হলো ভারতের সাথে আমরা যোগ্যতায় এখনও কোনো কিছু পাইনি। ওদের সিভিল সার্ভিস, ওদের মিলিটারি সার্ভিস, ওদের ব্যুরোক্রেসি, ওদের রাজনীতিবিদ, ওদের এমনকি সাধারণ জনগণ, তাদের মধ্যে যে দেশপ্রেম আছে, আমরা এখানে বাংলাদেশে যেভাবে উত্তেজিত হয়ে পড়েছি, আপনি দেখেন তো ভারতের জনগণ ওইভাবে কিন্তু উত্তেজিত হচ্ছে না অ্যাবাউট আস, সেভাবে হচ্ছে না। ফলে একটা জাতিগোষ্ঠী, ভারত তো আজকের না, মহাভারতকে আজকে রচিত হয়েছে, রামায়ণকে আজকে রচিত হয়েছে, আপনি শূন্য আবিষ্কার হয়েছে কবে? তা আজকে ধরুন 10,000 বছরের তাদের লিখিত ইতিহাস আছে, মোর দ্যান 10,000 ইয়ার্স রিটেন হিস্ট্রি আছে। তো সেই জাতিগোষ্ঠী যেখানে পৃথিবীর প্রধানতম সভ্যতা তৈরি হয়েছে, আপনি এখন তাদের সঙ্গে যুদ্ধ করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন, আপনার তো সেই জিনিসটা থাকতে হবে, ভূখণ্ড থাকতে হবে, সেই জিনিসটা থাকতে হবে। সেগুলো না থেকে লাভ নেই। দ্বিতীয়ত হলো আপনি যদি সেই স্বাধীনতার পর ধরেন 47 সনে তারা ভারত বিভাগ হলো, তো পাকিস্তান প্লাস আমাদের পূর্ববঙ্গের যে তখন অর্থনৈতিক অবস্থা, তার 3 ভাগের 1 ভাগও ভারতের ছিল না, আমাদের জিডিপি, আমাদের সমস্ত কিছু। তো সেই জায়গা থেকে ভারত আজ কোথায় গিয়েছে আর আমরা কোথায় চলে এসেছি? আমাদের ইংরেজি বলা, আমাদের ধরন, আমাদের প্রকৃতি, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটার কোনোটাই কিন্তু দাঁড়ায়নি, ভারতের সাথে তুলনাই করা যায় না। আমাদের অযোগ্যতা বা আমাদের কি বলা যায় এটাকে, আমাদের অজ্ঞতাই আমাদেরকে পিছনে ফেলেছে বা এক প্রকার দাস শুধু বানিয়ে অজ্ঞতা বলেন না, আমাদের অলসতা, অজ্ঞতা, নির্বুদ্ধিতা, আমাদের মেজাজ গরম, রাগ, আমাদের আমাদেরকে নিচে রাখার। প্রকৃতি পরিবেশ অনেক কিছু। আসলে আমরা নিচে থেকেছি, আমরা উপরে উঠতে চাইনি। উপরে উঠতে চাইনি, চেষ্টা করেছি, পারিনি কখনো। ধন্যবাদ রনি ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পাটোয়ারি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাচ্ছি। এতক্ষণ গোলাম মাওলা রনি ভাই বলেছিলেন যে ভারত এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক গত 2-3 দিন ধরে আবার বেশ উত্তপ্ত। একদিকে মানে ভারতের হাই কমিশন ঘেরাও, নানান ধরনের বাকযুদ্ধ চলছে এবং এরই মধ্যে ভারতের ঢাকায় যে রাষ্ট্রদূত রয়েছেন ওনাকে ডাকা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের যিনি নিযুক্ত রয়েছেন ওনাকে ডাকা হয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন আমাদেরকে নসিহত করার দরকার নেই, নির্বাচন নিয়ে উপদেশ চাই না, এটি বলেছেন বাংলাদেশি গণমাধ্যমকে। আসলে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এবং আমরা এক প্রকার সবাই মিলে অভিযোগ করছি যে প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের এই ইলেকশনটি ভ্যান্ডালাইজ করবার ষড়যন্ত্র চলছে বা এক ধরনের অস্থিরতা সৃষ্টির জন্য তাদের উস্কানি আছে বা আশ্রয় প্রশ্রয় রয়েছে, এই বাস্তবতায় বাংলাদেশ ভারতের যে টানপেরন, কূটনৈতিক টানপেরন, এটি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে? দেখুন, এটা খুব জটিল একটা ইকুয়েশন। অনুপ চেটিয়াকে কিন্তু বাংলাদেশ থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং 10টা অস্ত্র কিন্তু বাংলাদেশে পাওয়া গেছে। আবার
অনেকে বলে থাকে বাংলাদেশের শান্তি বাহিনীর সাথে ভারতের সংযোগ আছে বিভিন্ন সময়। ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা হতে হবে মর্যাদার, সমান সমান এবং ভালোবাসার। ৭১ সেই বন্ধনটা করে দিয়েছিল। হ্যাঁ, ১৪ নিয়ে অনেকের প্রশ্ন থাকাটা খুবই স্বাভাবিক। ১৪, ১৮, ২৪-এ ভারতের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বাংলাদেশের মানুষের সাথে। তবে অতীতে তো বিএনপি ছিল, তখন তো ভারতের সাথে সর্বোচ্চ সম্পর্ক ছিল। জিয়াউর রহমান নিজেও তো ভারতে গিয়েছিলেন মোবারকজি দেশাইয়ের সময়, এবং তাকে তখন কিন্তু স্বাধীনতার ঘোষক ভারতে বলা হয়। তো এটা ঠিক আছে। এখন শেখ হাসিনার পতনের পরে আগ বাড়িয়ে ভারতের সাথে কেন ঝগড়া করা হচ্ছে, খোঁচা মারা হচ্ছে, প্রভোক করা হচ্ছে, মানে এটিকে আগবাড়িয়ে করা হচ্ছে পুরোপুরি আগ বাড়িয়ে সম্পূর্ণ, এবং তফসিল পিরিয়ডে। এখন তফসিল পিরিয়ড। এখন অনুপ চেটিয়াকে বাংলাদেশ প্রত্যাবর্তন করে ২০১৯ সালে। আমাদের সাথে ভারতের চুক্তি হয়েছিল ২০১৩ সালে, ৬ বছর পরে। 16 সালে সংশোধনী 16 সংশোধনী হয়েছিল। তাহলে আপনি এখনই শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য কেন ভারত অভিমুখে হাইকমিশন করবেন? আর রিসেন্ট টাইমে তো কোনো বর্ডার কিলিংও হয়নি। সো ভারতের সাথে ইস্যুগুলো যেটাতে রিয়েল আমাদের কনসার্ন, এটা কিন্তু এই মুহূর্তে নাই। ৭১ সালে ভারত আমাদের অসাধারণ সমর্থন দিয়েছিল, ১ কোটি রিফিউজি হোস্ট করেছিল, এবং বঙ্গবন্ধুর এক কথায় হতবাক হয়েছিল ইন্দিরা গান্ধী, কিন্তু টোটাল সোলজার কিন্তু বাংলাদেশ ছেড়ে যায়। তখন যদি ভারতীয় সোলজার বলতো আমরা আরও 10 বছর থাকবো, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। তখন যদি ভারতীয় সোলজার বলতো যে ওই ডিস্ট্রিক্টটা আমার সিকিউরিটির জন্য প্রয়োজন, আমি একটা এলোমেলো লাগিয়ে ওই ডিস্ট্রিক্টটা নিয়ে এলাম, বাংলাদেশের অ্যাবসলিউটলি কিছুই করার ছিল না। সো বাংলাদেশের ল্যান্ড নিয়ে ভারতের কোনো আগ্রহ নাই। বাংলাদেশের মানুষের সাথে সুসম্পর্ক ভারতকে রাখতে হবে, বাংলাদেশেরও রাখতে হবে। বাংলাদেশের আগ্রহ নিয়ে ইন্ডিয়ার আগ্রহ একটা জায়গায়, এখানে যদি ইসলামিক টেরোরিজম হয় অথবা এমন কিছু করা হয় যেটা তার ল্যান্ডে ডিস্টার্ব করবে, সেটা স্বাভাবিকভাবেই শক্তিশালী প্রতিবেশী হিসাবে ভারত টলারেট করবে না। মানে অমন কোনো বাস্তবতার দিকে কি আমরা যাচ্ছি? জি, এই যে এমন কোনো সিমটম আপনি দেখছেন? ওই যে 7 সিস্টার ধ্বংস করে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, দিল্লির দিকে পদযাত্রা শুরু করবো, এগুলো তো সবই রেটরিক। না, আপনি একটা ফরেন পলিসিতে রেটরিক, এবং যারা এগুলো বলছে তারা বর্তমান সরকারের খুব কাছের মানুষ, তারা বর্তমান সরকারের প্রধান, তাদের সাথে বসেন। ভারতেও 2-1 জন বাংলাদেশ বিরোধী আজে বাজে কথা বলে, তারা কিন্তু নরেন্দ্র মোদী থেকে যোজন যোজন দূরের বিষয়। ভারতীয় পররাষ্ট্র সচিব অথবা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা কিন্তু এগুলো কথা বলে না। হ্যাঁ, দিল্লি অনেকবার দখল হয়েছে। চেঙ্গিস খান দিল্লিতে মোহাম্মদ ঘুরি দখল করেছে, পাঞ্জাব, মুলতান, ঘুর রাজ্য থেকে এসে মোহাম্মদ ঘুরি 2বার দিল্লি অ্যাটাক করেছিল। প্রথমবার হচ্ছে ফার্স্ট ব্যাটেল অফ ট্রাইন 1191, পৃথ্বীরাজ চৌহানের সাথে হেরে গিয়েছিল মোহাম্মদ ঘুরি। তখন টোটাল রাজপুত্র একসাথে ছিল। তখন ইন্ডিয়া এত বড়ও ছিল না, ইন্ডিয়া তখন হাফ অফ ইন্ডিয়া ছিল। পরবর্তীবারে 5 জন রাজপুত মোহাম্মদ ঘুরিকে ইনভাইট করে যে আমরা আনহ্যাপি উইথ পৃথ্বীরাজ চৌহান, তুমি আসো। ওই 5 জন রাজপুত রাজার সহযোগিতায় 1192-তে দিল্লির পতন হয়। তখন বহু মন্দির টন্দিরও ভাঙা হয়। দিল্লিতে গেলে কিন্তু আপনি কোনো পুরনো মন্দির পাবেন না, সাউথ ইন্ডিয়াতে পাবেন, কারণ সাউথ ইন্ডিয়া অনেক পরে কনকার হয়েছে। এরপরে তো মুসলিম শাসন শুরু হলো। তারপরে চেঙ্গিস খান আসলেন ইলতুৎমিশের সময়। চেঙ্গিস খান দিল্লি অনায়াসে দখল করতে পারতেন, কিন্তু উনি দিল্লির কাছাকাছি এসে আবার মঙ্গল রাজ্যে ব্যাক করে। কেউ বলে উনি দিল্লির সৌন্দর্য নষ্ট করতে চাননি, কেউ বলে ওনার নিজ এলাকায় গৃহযুদ্ধ হয়েছিল। এরপরে তুগলকের সময় তৈমুরলং আসেন, দিল্লি দখল করেন, টোটাল দিল্লি মাটির সাথে মিশিয়ে দেন। যখন তৈমুরলং দিল্লি ছেড়ে চলে যান, তখন পিছনে তাকিয়ে বালি ছাড়া কিছু দেখা যাচ্ছিল না, এবং দিল্লি থেকে উনি প্রচুর ধন সম্পদ আর কারুকাজ করতে পারে এমন আর্কিটেক্ট নিয়ে গিয়েছিলেন, নিয়ে উনি সামারকান্দ সাজিয়েছিলেন, সামারকান্দ থেকে এখান থেকেই নিয়ে গিয়েছিলেন। এর অনেক দিন পরে আবার নাদির শাহ আসে, সিমিলার লেভেল অফ ডিস্ট্রাকশন দিল্লিতে হয়ে যায়। তারও অনেক দিন পরে যখন সিপাহী বিপ্লব হয়, সিপাহী মিউটিনি হয়, তারপরেও দিল্লি টোটালি ডিস্ট্রাকশন হয়। তো এই ঘটনাগুলো কি বাংলাদেশের জনগণ দিল্লি গিয়ে করতে পারবে? তারা কি চেঙ্গিস খান? তারা কি তৈমুরলং? আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সমস্যা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আমার তো আর 3000 মাইল, 1000 মাইল, 500 মাইল দূরের সমস্যা নিয়ে চিন্তা করার দরকার নেই। দেশের ভিতরে দুর্নীতি প্রচুর, দেশের ভিতরে দারিদ্রতা প্রচুর, দেশের ভিতরে অশিক্ষা প্রচুর, দেশের ভিতরে জঙ্গিবাদের কিছু আশঙ্কা দেখা যাচ্ছে। তফসিল পিরিয়ডে ইন্ডিয়াকে এত বেশি খোঁজাখুঁজি করার অর্থ হচ্ছে কেউ কেউ একটা যুদ্ধ চাচ্ছে, কেউ কেউ চাচ্ছে ইন্ডিয়া অ্যাটাক করুক, ইন্ডিয়া রিয়্যাক্ট করুক। ইন্ডিয়া রিয়্যাক্ট করলে ভোটটা পিছিয়ে যাবে। লাভকর যারা দেশ চালাচ্ছে, যারা মপ করছে,
যারা দেশের শাসনভার দেশ হাতে তো নিয়েছে। চালাচ্ছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন না, সরকার। নেতৃত্ব- তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন পেছাতে চাচ্ছে, এই মুহূর্তে চাচ্ছে না? এ বিষয়ে আমার খুব মিশ্র প্রক্রিয়া। আমার কাছে মনে হয় ডক্টর ইউনূস স্যার সামহাও একটা ইলেকশন হয়তো বা চাচ্ছেন, কিন্তু উনি ইলেকশন করার জন্য যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক, শক্ত রাষ্ট্রীয় কাঠামো, এটা উনি করেননি। উনি আরেকটা এই ক্যারেক্টারই, উনি ছেড়ে দিয়ে রেখেছেন যে ফ্যাক্টরসগুলো, অ্যাক্টরসগুলো, রুব্রিক্সগুলো কোনটা কোন দিকে যায়। তো আপনি মবকে বাংলাদেশে যদি ছেড়ে দেন, আর যে মবটা বিগত আন্দোলন করে জয়ী হয়েছে, সেই মব বাংলাদেশে কি নিয়ন্ত্রণ করা যায়? 24-এর অভ্যুত্থান কি মব ছিল? না, অভ্যুত্থান মব বলবো না, অভ্যুত্থানের পরে মব হয়েছে। সেই মবে 24-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মবটা জয়ী হয়েছে। সেই মবটা ভেঙে ফেলছে, ধরছে, অ্যারেস্ট করছে। এই মব থাকলে কি ভোট হওয়া সম্ভব? কেন আপনি ইমার্জেন্সি দিলেন না? আপনি যেটা ভোট করতে চান, আপনাকে ভোটের 3 মাস 6 মাস আগে দেশটাকে শান্ত করতে হবে। এমার্জেন্সি 3 মাস দেওয়া উচিত ছিল বাই নাও। দেন তফসিলের সময় এমার্জেন্সি প্রত্যাহার করে সবাইকে ভোটের দিকে নেওয়া উচিত ছিল। সেটি কিন্তু করা হয়নি। আমরা মনে করি দেশে একটা উত্তেজনার পারদ বাড়ানো হচ্ছে, খুব উত্তেজনা, খুব উদ্দেশ্যপ্রণীতভাবে। জি, এবং এটা যারা আপনার কাছ করছে থেকে তারা আবারও শুনবো। দেশপ্রেমিক না। আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে শুনে আসি। রনি ভাই, খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা বাড়ানো হচ্ছে, আপনি সমর্থন করেন? আপনি তো পার্লামেন্টেও ছিলেন, আওয়ামী লীগের পার্লামেন্টেরিয়ান ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে এখন রাজনীতি করছেন না, লেখালেখি করছেন, রাজনীতি নিয়ে গবেষণাও করছেন। এটা কি আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে না? আংশিক সত্য, পুরোপুরিভাবে সত্য না। মূল ব্যাপারটা হলো যে এখানে অনেক পক্ষে অনেক কিছু করার চেষ্টা করছে। কিছু ঘটনা ঘটছে পর্দার আড়ালে, কিছু ঘটনা ঘটছে সামনে। এখন আমাদের সামনে যে বিষয়গুলো খুব বড় হয়ে দেখা দিচ্ছে, সেই বিষয়গুলিকে আমরা খুব মনে করছি যে এইগুলোই ঘটনা। যেমন ধরুন, হাদির উপর যে আক্রমণটা চলল, আমরা দেখলাম গুলি করার সময়টিতে, এবং গুলি করার পরে তিনি যে আহত হলেন, এরপরে ঘটনাপুঞ্জে আমাদের সামনে, এটা নিয়ে আমরা তর্ক বিতর্ক। কিন্তু পর্দার আড়ালে যারা এই কাজটা করেছেন, নিঃসন্দেহে তারা দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে, একটা ম্যাটিকুলাস ডিজাইন করে এই কাজটি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এখন সরকার যে কাজটা করছে, সেই কাজটা হলো যে এই হাদিকে এখন সিঙ্গাপুর নিতে হবে, জাস্ট আই ওয়াশ, তাকে চিকিৎসা দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই ঘটনাটা কেন ঘটলো।